লিম্ফোমাটা অ্যাকচুয়ালি এক ধরনের ব্লাড রিলেটেড ক্যান্সার। লিম্ফ নোড যে ফুলে উঠবে সেটা যে সবসময় লিম্ফোমা হবে তা নয়। লিম্ফোসাইটগুলো আমাদের বডির ইমিউন সিস্টেমের একটা পার্ট এবং ভাইরাল ইনফেকশন বা টিবি এই ধরনের ইনফেকশন থেকে আমাদেরকে প্রিভেন্ট করে। মেইনলি দুটো ভাগ আছে লিম্ফোমার, একটা হচ্ছে হজকিন লিম্ফোমা আর নন হজকিন লিম্ফোমা। নমস্কার সকলকে। আজকে আমরা আছি ডক্টর হেমিকা মুখোপাধ্যায়ের সাথে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের হেমাটোলজিস্ট। আগের ভিডিওতে ম্যাডাম আমরা কথা বলেছি বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ব্যাপারে, আমরা কথা বলেছি অনেক ধরনের হেমাটোলজিক্যাল যে ব্লাড ক্যান্সারগুলো আছে সেই ব্যাপারে আমরা কথা বলেছি। আজকে আমরা আরেকটা ভয়ঙ্কর রোগ, গুরুত্বপূর্ণ রোগ লিম্ফোমা নিয়ে আলোচনা করতে চলেছি। ম্যাডাম যদি আপনি একটু ইন্ট্রোডাকশন দেন, হোয়াট ইজ লিম্ফোমা? লিম্ফোমাটা অ্যাকচুয়ালি এক ধরনের ব্লাড রিলেটেড ক্যান্সার। এটা হচ্ছে আমাদের বডিতে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলস থাকে, অনেকগুলো টাইপের হোয়াইট ব্লাড সেলস থাকে। আর ডাব্লিউবিসি গুলো অ্যাকচুয়ালি আমাদের বডির আর্মি, আমি সোজা ভাষায় বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটা। আর হোয়াইট ব্লাড সেলের অনেক টাইপ থাকে, তার মধ্যে একটা টাইপ হচ্ছে লিম্ফোসাইট। সেই লিম্ফোসাইট গুলো আমাদের যেরকম ব্লাড ভেসেলস মানে ভেইন আর্টারির মধ্যে দিয়ে লাল রক্ত যায়, তার প্যারালালি আমাদের একটা লিম্ফ্যাটিক ডাক্ট যায়। প্রত্যেকটা ভেইন আর্টারির প্যারালালি আমাদের একটা লিম্ফ্যাটিক ডাক্ট যায় এবং সেই লিম্ফ্যাটিক ডাক্টগুলোর মধ্যে দিয়ে লিম্ফোসাইটগুলো ট্রান্সপোর্ট হয়ে তারা রিজার্ভ থাকে বা রিজার্ভয়ার হিসেবে লিম্ফ নোডের ভেতরে থাকে। মানে লিম্ফ নোডটা বেসিক্যালি রিজার্ভয়ার লিম্ফোসাইটের। তো যখন এই লিম্ফোসাইটগুলো ক্যান্সারে পরিণত হবে তখন এই রোগটাকে আমরা বলবো লিম্ফোমা। তো এত কিছু বলার কারণ হচ্ছে যে ন্যাচারালি যখনই লিম্ফোসাইটগুলো ক্যান্সারে পরিণত হবে রিজার্ভয়ারটার সাইজটা তো বেড়ে যাবে। তো তখন অ্যাপারেন্টলি সাধারণ মানুষের দেখে মনে হয় এটা একটা সলিড ম্যালিগনেন্সি, তার কারণ পেশেন্টের লিম্ফ নোডগুলো ফুলে যাবে। কিন্তু বেসিক্যালি লিম্ফ নোডের ক্যান্সার এটা না, লিম্ফ নোডের ভেতরে যে লিম্ফোসাইট গুলো আছে যেগুলো হোয়াইট ব্লাড সেল সেটার ক্যান্সার। এত কিছু বোঝানোর এটাই। সো ইটস আ টাইপ অফ লিকুইড ম্যালিগনেন্সি। তো ম্যাডাম আমরা কখন বুঝবো, মানে আর্লি সিমটমস কি আছে লিম্ফোমার? কখন আমরা একটা হেমাটোলজিস্টকে, কখন আমি সাধারণ মানুষ আমি কখন বুঝবো যে এবার আমাকে একটা হেমাটোলজিস্টকে দেখাতে হবে? Yes, that's a very good question. তার কারণ এই অ্যাওয়ারনেসটা হওয়াটা খুব দরকার। আমাদের বডিতে যেটা বললাম লিম্ফ্যাটিক ডাক্ট অনেক থাকে, তো সেগুলোকে ড্রেন করার জন্য প্রচুর লিম্ফ নোড আছে বডিতে, সমস্ত জায়গায় লিম্ফ নোড আছে যেগুলো আমরা ইজিলি প্যালপেবল বা সুপারফিশিয়াল লিম্ফ নোডস যেগুলো, সেগুলো কিন্তু হাত দিলেই আমরা ফিল করতে পারি। মানে আমাদের গলার ভেতরে, বগলের ভেতরে, কুচকিতে, এই সমস্ত জায়গাতে কিন্তু লিম্ফ নোডস গুলো অনেকটা ওপরের দিকে থাকে বা সুপারফিশিয়াল থাকে। তো যখনই লিম্ফোমা হয় তখন কিন্তু স্নান করার সময় বা গায়ে হাত দেওয়ার সময় আমরা ওইখানে সোয়েলিং বুঝতে পারি। এইবার সেক্ষেত্রে অনেক মানুষেরই একটা ফলস ভয়ও রয়েছে, তার কারণ লিম্ফ নোড যে ফুলে উঠবে সেটা যে সবসময় লিম্ফোমা হবে তা নয়। লিম্ফোসাইট গুলো আমাদের বডির ইমিউন সিস্টেমের একটা পার্ট এবং ভাইরাল ইনফেকশন বা টিবি এই ধরনের ইনফেকশন থেকে আমাদেরকে প্রিভেন্ট করে। তো যখনই এই ইনফেকশন গুলো বডিতে হয়, ভাইরাল ইনফেকশন, যে সিজন চেঞ্জের সময় ভাইরাল ইনফেকশন হচ্ছে, তখন কিন্তু অনেক সময় আমাদের লিম্ফ নোড ফুলে ওঠে, যেটা কিনা নর্মাল ল্যাঙ্গুয়েজে, কলোকাল ল্যাঙ্গুয়েজে সবাই বলে থাকে গলায় গ্ল্যান্ড ফুলে উঠেছে। ওগুলো অ্যাকচুয়ালি গ্ল্যান্ড নয়, ওগুলো হচ্ছে লিম্ফ নোডস। এবং যখনই ইনফেকশনের কারণে লিম্ফ নোড ফুলবে তখন ওটাকে মেডিকেলি আমরা বলে থাকি রিঅ্যাক্টিভ লিম্ফ্যাডিনাইটিস। ওটা কিন্তু সেলফ লিমিটিং বা আপনি আপ সাইজটা ছোট হয়ে যায়, মানে ইনফেকশনটা ক্লিয়ার হওয়ার 2-3 দিনের মধ্যেই মানে এই সাইজগুলো ছোট হয়ে যায়। কিন্তু কেউ যদি ফিল করছে যে লিম্ফ নোডের সাইজ বা গলার মধ্যে যে গ্ল্যান্ডগুলো ফুলছে বা বগলের মধ্যে বা কুচকিতে গ্ল্যান্ডগুলো ফুলছে এবং ক্রমাগত বেড়ে চলেছে তাদের সাইজ এবং খুব তাড়াতাড়ি র্যাপিডলি প্রোগ্রেস করছে, এবং লিম্ফ নোডগুলোর ফিলিং যদি আমরা টাচ করে বুঝতে পারি, ইউজুয়ালি কিন্তু অনেক সময় লিম্ফ নোডগুলো খুব মোবাইল থাকবে না, মানে আমরা হাত দিয়ে বুঝতে পারবো যে লিম্ফ নোডগুলো শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে গেছে এবং অন্যান্য স্ট্রাকচারের সঙ্গে, মানে আশেপাশের স্ট্রাকচারের সঙ্গে যেরকম যেন আটকে গেছে, মানে মোবাইল নয়, হাত দিয়ে আমরা ওটা ফিল করতে পারি। শক্ত থাকে, বড় সাইজটা খুব তাড়াতাড়ি বাড়ছে। ইনফেকশন হয়েছিল পেশেন্টের, বাট ইনফেকশন ঠিক হওয়ার পরেও লিম্ফ নোডগুলোর সাইজটা ছোট হচ্ছে না, অথচ বেড়ে চলেছে। এইগুলো একটা সিমটম হলো প্রথম কথা, যেটা কমন সিমটম, যেটা নিয়ে মানুষ ভয় পায়। তাছাড়া জ্বর আসা,
হাই গ্রেড জ্বর আসছে, ঘাম দিচ্ছে প্রচন্ড, ঘাম যতটা জ্বর মানে জ্বর আসলেও ঘাম দিয়ে জ্বর ছাড়ছে, বা ওজন কমে গেছে, বা অনেকটা খিদে কমে গেছে, এগুলো অন্যান্য সিমটমস। তাছাড়া ফ্যাকাশে ভাব বা রক্তশূন্যতাও হতে পারে লিম্ফোমার জন্য, এই বা ইনফেকশন বারবার হচ্ছে এবং লিম্ফ নোড বেড়েই চলেছে, এগুলো কমনলি সাইড এফেক্ট। যার জন্য আমার মনে হয় এগুলো নিয়ে বসে না থেকে তাড়াতাড়ি হেমাটো অনকোলজিস্টকে দেখানো উচিত। অনেক সময়ই লিম্ফ নোড কিন্তু টিবির জন্য ফুলতে পারে, কিন্তু সেক্ষেত্রেও সঠিক পরীক্ষা করে তবে ওষুধগুলো দেওয়া উচিত। তার কারণ যেটা খুব কমনলি আমরা দেখে থাকি, জেনারেল প্র্যাকটিশনাররা করে থাকে, যে পেশেন্টগুলো আমরা পাই অনেক সময় লিম্ফ নোড ফুলে গেছে, টিবির ট্রিটমেন্ট চালাচ্ছে, টিবির টেস্ট না করে বা ইনফেকশনের ট্রিটমেন্ট চালাচ্ছে, ওয়ারাস ওটা কিন্তু লিম্ফোমা ছিল, যার জন্য স্টেজটা অনেক বেড়ে গেছে আমরা যখন পেশেন্টকে পাই। তো সেই জন্য লিম্ফ নোড ফুলে থাকা বা লিম্ফ্যাডিনোপ্যাথি, জ্বর আসা, ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া, এগুলো থাকলে বা ঘাম দিচ্ছে মানে অত্যধিক, এরকম সিমটমস হলে পরে আগেই একজন অনকোলজিস্ট বা হেমাটো অনকোলজিস্টকে কনসাল্ট করা উচিত। ম্যাম, লিম্ফোমার কি কি টাইপস আছে? লিম্ফোমা অ্যাকচুয়ালি অনেক ভাগে ভাগ করা হয়, মানে মেইনলি দুটো ভাগ আছে লিম্ফোমার, একটা হচ্ছে হজকিন লিম্ফোমা আর নন হজকিন লিম্ফোমা। হজকিন লিম্ফোমার আরো 6-7টা সাবটাইপ আছে, সেগুলো ডিটেলে বলছি না আমি। নন হজকিন লিম্ফোমাকে দুভাগে ভাগ করা হয়, বি নন হজকিন লিম্ফোমা, টি নন হজকিন লিম্ফোমা। বি নন হজকিন লিম্ফোমার আরো 30 to 35 সাবটাইপস থাকে, এবং টি নন হজকিন লিম্ফোমার আরো 20 থেকে 25টা সাবটাইপ থাকে। এখন আমাদের ইনভেস্টিগেশন মেথডস এত উন্নত হয়ে গেছে, আমরা কিন্তু এক্স্যাক্ট সাবটাইপিং দেখে লিম্ফোমার ট্রিটমেন্ট করে থাকি, যেটা কিন্তু কিছু বছর আগেও পসিবল ছিল না। আগেকার দিনে সমস্ত হজকিন লিম্ফোমাকে একই ট্রিটমেন্ট দেওয়া হতো, সমস্ত নন হজকিনকে একই দেওয়া হতো। তারপরে একটা স্টেজ এসেছিল যেখানে সমস্ত বি নন হজকিনকে সেম ট্রিটমেন্ট দেওয়া হতো, সমস্ত টি নন হজকিনকে সেম দেওয়া হতো। কিন্তু আজকের ডেটে যদি পেশেন্টকে আমাদের কিওর করতে হয়, তাহলে কিন্তু ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড কে সাবটাইপিং অনুযায়ী লিম্ফোমার ট্রিটমেন্ট করা। তার কারণ এখন কিন্তু লিম্ফোমা ইজ হাইলি কিউরেবল অলদো ইট ইজ আ ম্যালিগন্যান্সি। আচ্ছা, তো কারোর লিম্ফোমা হলে আমরা মানে পুরো সেরে যেতে পারে পেশেন্ট? একদম, ইট ইজ মানে নট এভরিবডি, বাট ওভারঅল ডিপেন্ডিং অন স্টেজ অলসো, বাট ওভারঅল আই উড সে মানে ওভারঅল পৃথিবীতে 60 to 70% কিওর রেট, উইচ ইজ ভেরি ভেরি হাই ফর এনি ম্যালিগন্যান্সি। ম্যাডাম, সাধারণ মানুষ যখন ক্যান্সার বা লিম্ফোমা ধরনের রোগের ব্যাপারে শোনে, তখন সাধারণত আমরা ভয় পেয়ে যাই। তো আমরা ভাবি আর ঠিক হওয়ার বা পুরোপুরি কিওর হওয়ার আর কোনো চান্স নেই। তো যদি স্টেজ 1 বা 2 হয় তখন একটা আশা থাকে, কিন্তু কোন স্টেজ অবধি আমরা আশা রাখতে পারি যে হ্যাঁ আমরা বেঁচে বাড়ি ফিরবো? এটা খুব ভালো কোয়েশ্চেন করলে। তখন মানুষের জানা উচিত আজকের ডেটে কিন্তু লিম্ফোমা আমরা হাইলি কিউরেবল রোগের মধ্যে ধরে থাকি, ইরেসপেক্টিভ অফ দ্য স্টেজ। সুতরাং স্টেজ 4 ক্যান্সার লিম্ফোমা হলেও কিন্তু এটা কিওর সম্ভব, এবং কিওর মানে শুধুমাত্র কিছুদিন বাঁচিয়ে রাখা নয়, কমপ্লিট কিওরের কথা আমি বলছি। ডিফারেন্ট ট্রিটমেন্ট মোডালিটিস চলে এসছে, এবং আমি যেটা বললাম সাবটাইপ অনুযায়ী, বারবার সাধারণ মানুষকেও আমি এটাই বলবো, সাবটাইপ অনুযায়ী সঠিক লিম্ফোমার টাইপটা ধরে যদি ট্রিটমেন্ট হয়, স্টেজের দিকে আর ভাববেন না। অবশ্যই অ্যাডভান্স স্টেজ হলে মানে স্টেজ 4 হলে পেশেন্ট অনেক বেশি সিক হয়ে যায়, অনেক সময় ট্রিটমেন্ট নেওয়ার অবস্থায় থাকে না। কিন্তু পেশেন্টের যদি ট্রিটমেন্ট নেওয়ার অবস্থা থাকে, পেশেন্ট যদি সঠিকভাবে ট্রিটমেন্ট পায় সাবটাইপ অনুযায়ী লিম্ফোমার, স্টেজ 4 লিম্ফোমাও কিন্তু আজকের ডেটে কিউরেবল। আমার নিজেরও অনেক পেশেন্ট স্টেজ 4 লিম্ফোমা থেকে কিন্তু সম্পূর্ণ কিওর হয়ে গেছে। ম্যাডাম, কিওর পুরো হয়ে গেল পেশেন্ট, তারপরেও কি পেশেন্টকে ডাক্তার দেখানো বা ফলো আপ করা কি দরকার? ফলো আপের দরকার হয়। সেটা হচ্ছে প্রথম মানে ট্রিটমেন্ট শেষ হওয়ার প্রথম 1 বছর আমরা 3 মাসে একটু চেক আপে রাখি, ক্লিনিক্যাল চেক আপ। ট্রিটমেন্ট যখন শেষ হয় তখন আমরা একটা হোল বডি পেট সিটি স্ক্যান করে দেখে নিই ডিজিজটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে কিনা। যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে প্রথম 1 বছর 3 মাসে আমরা কিছু ব্লাড টেস্ট করে এবং ফিজিক্যাল চেক আপের জন্য আসতে বলি। সেকেন্ড ইয়ার থেকে 4 মাসে, তারপরে সাবসিকুয়েন্ট ইয়ারে 6 মাসে, এবং এইভাবে প্রথম 5 বছর আমরা একটু চেক আপে পেশেন্টকে রাখি। জাস্ট এইটুকুনি, আর কিছু। তো ম্যাডাম, এই যে রোগগুলো যে হয়, তো এটার কি কি ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে? ট্রিটমেন্ট দেখো, আমি যেটা প্রথমেই বললাম, এটা একটা লিকুইড ম্যালিগন্যান্সি। তো এটা কিন্তু আমাদের বুঝতে হবে, অনেক সময় সাধারণ মানুষের ধারণা থাকে যে একটা জায়গায় ফুলে গেছে, সার্জারি করে বাদ দিয়ে দিলাম,
রোগটা ভালো হয়ে যাবে। রক্তজনিত ক্যান্সার বা লিম্ফোমাই বলুন বা লিউকেমিয়ায় বলো, যে কোনো রক্তজনিত ক্যান্সারের মেইন ট্রিটমেন্ট কিন্তু কেমোথেরাপি। ইনজেকশনের মাধ্যমে রক্ততেই আমাদেরকে ট্রিটমেন্টটা দিতে হবে। কখনো কখনো কিছু লিম্ফোমাতে খুব ভালো ইমিউনোথেরাপির অপশনস থাকে, তো সেটা আমরা অনেক সময় অ্যাড করি কেমোথেরাপির সঙ্গে, বা সিঙ্গেল এজেন্ট ইমিউনোথেরাপি অনেক সময় ভালো 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 করে কাজ করে। বহু কিছু টার্গেটেড ট্রিটমেন্টও এখন অপশনস অ্যাভেলেবল আছে লিম্ফোমার জন্য। তো এই কম্বাইন্ড মোডালিটি অফ ম্যানেজমেন্টটাই কিন্তু লিম্ফোমাটাকে কিওর করতে সাহায্য করে। কিন্তু একটা কথা আমি বারবার বলতে চাই, লিম্ফোমার চিকিৎসা কিন্তু সার্জারি নয়। লিম্ফোমাতে সার্জারি শুধুমাত্র প্রয়োজন হয় যদি বায়োপসির দরকার হয়, ডায়াগনস্টিক। এটা কখনো কখনো রেডিয়েশনের প্রয়োজন হতে পারে, কিন্তু মেইন ট্রিটমেন্ট লিম্ফোমার প্রাইমারি ট্রিটমেন্ট ইজ কেমোথেরাপি, ইমিউনোথেরাপি and targeted treatment if available for that particular lymphoma. And typing of lymphoma is a very important part. সেটা অনুযায়ী আমাদের ট্রিটমেন্টটা দিতে হবে। ম্যাডাম, বিজ্ঞান তো অনেক এগিয়ে গেছেন আপনি জানেন, তো এর পরে ফিউচারে কি কি ট্রিটমেন্ট আসছে, আমরা কি এক্সপেক্ট করবো লিম্ফোমার জন্য? হ্যাঁ, দেখো, এখন তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টও একটা পার্ট। লিম্ফোমা যখন যদি কখনো রিল্যাপস করে, তখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, কেমোথেরাপি দিয়ে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে কিন্তু জিনিসটা আবার কিওর হয়ে যায়, এবং বোন ম্যারো দ্যাট ইজ কমপ্লিটলি কিউরেটিভ। তাছাড়া এখন লিম্ফোমা, ফিল্ড অফ লিম্ফোমাতে অনেক নতুন মানে ডিসকভারিজ হচ্ছে, যার মধ্যে একটা নাম্বার 1 আমি বলবো কার্টি সেল থেরাপি, মানে যেটা কিনা আমরা অঙ্কোলজিস্টরা বলে থাকি নিউ কিড ইন দ্য ব্লক। তো বিকজ সেটা সবকিছু চেঞ্জ করে দেবে আমাদের ট্রিটমেন্ট পুরো ব্যাপারটাকে ফিউচারে। কার্টিটা এখন কিন্তু প্রাইমারিলি লিম্ফোমা বা রক্তজনিত ক্যান্সারেই অ্যাপ্রুভড হয়েছে, ধীরে ধীরে হয়তো সলিড ক্যান্সারও চলে আসবে কার্টি সেল থেরাপি। তাছাড়া লিম্ফোমাতে অনেক বাইট মলিকিউল চলে এসছে বা বাইস্পেসিফিক অ্যান্টিবডিজ চলে এসছে, যেটা কিন্তু খুব খারাপ টাইপের লিম্ফোমা, যেটা কিনা কোনো কেমোথেরাপিতে কাজ করছে না, তারাও কিন্তু রেসপন্স করছে কার্টি সেল থেরাপি বা বাইস্পেসিফিক মলিকিউল থেরাপিগুলোর ওপর। এবং বহু নতুন টার্গেটেড ট্রিটমেন্ট, যেটা কিনা জেনেটিক মিউটেশনগুলোকে টার্গেট করে করা হয়, সেগুলোর ওপরও কাজ চলছে। তো ফিউচার অনেক কিন্তু আমাদের আশা আছে, আমাদের যে হোপফুল লাগছে যে অনেক কিছু নতুন আসতে চলেছে লিম্ফোমাতে বা ব্লাড রিলেটেড ক্যান্সারে। তো ম্যাডাম, যারা সুস্থ মানুষ আর কি, আমরা সাধারণ মানুষ এইসব রোগ, এসব ভয়ানক রোগ থেকে বাঁচার জন্য বা এড়িয়ে থাকার জন্য আমরা কিরকম ধরনের লাইফস্টাইল আপনি সাজেস্ট করছেন? অ্যাকচুয়ালি সমস্ত ধরনের ক্যান্সারকেই প্রিভেন্ট করার জন্য হেলদি লাইফস্টাইল দরকার, রেগুলার অ্যাক্টিভিটি এবং খাওয়া দাওয়াগুলো মানে আমাদের একটু কন্ট্রোলে রাখা, ওয়েট কন্ট্রোলে রাখা, এগুলো ম্যাটার করে। তাছাড়া যেগুলো খারাপ অভ্যেস আছে মানে স্মোকিং, অ্যালকোহল, এগুলোকে অ্যাভয়েড করা। বাট এগুলো করার বা খুব পলিউশনও কিন্তু অনেক সময় আমাদের বডিতে বিভিন্ন মিউটেশন করছে, যার জন্য বিভিন্ন ধরনের ক্যান্সার হচ্ছে। সবকিছু করার পরেও একটা কথা বলবো, লিম্ফোমা কিন্তু অনেক সময় ফ্যামিলিয়াল বা জেনেটিক হয়ে থাকে। সুতরাং ফ্যামিলিতে যদি কোনো পার্টিকুলার মিউটেশন থাকে, অনেক সময় এই কোয়েশ্চেনটা আমি পাই যে বাড়িতে তো কারোর ক্যান্সার নেই, তাহলে ওনার আপনি বলছেন জেনেটিক কেন? জেনেটিক কিন্তু সবসময় হেরিডিটারি হবে তা না। So all hereditary are genetic, but all genetic are not hereditary. তার মানেটা কি, আমাদের নিজেদের মধ্যেও সব জেনেটিক চেঞ্জেস কিন্তু আমরা ফ্যামিলি থেকে পাই না। আমরা যে কেমিক্যালস, পলিউশন এবং বাজে লাইফস্টাইল এগুলোতে এক্সপোজ থাকছি, তাতেও কিন্তু আমাদের কনস্ট্যান্ট জেনেটিক মিউটেশনস হচ্ছে, এবং নতুন নতুন মিউটেশনস এক একজন মানুষের মধ্যে ক্রিয়েট হচ্ছে, এবং সেই মিউটেশনসগুলোই কিন্তু আলটিমেটলি ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার প্রডিউস করছে। সুতরাং মানে অ্যাভয়েড করা ওই ধরনের অভ্যেস, ওকে, ব্যাড হ্যাবিটস গুলোকে অ্যাভয়েড করা এবং রেগুলার এক্সারসাইজ করা, হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড খাওয়া, এগুলো করা ছাড়া আমাদের হাতে আর কিচ্ছু নেই। তো ম্যাডাম, এটা আমার কমপ্লিটলি আমার পার্সোনাল কোয়েশ্চেন আপনার জন্য, সেটা হচ্ছে যে 20th century 21st century আমরা যে কিডস, কলেজ গোয়িং কিডস, আমাদের খুব কুল লাগে বা যেটা ট্রেন্ডিং চলে, খুব কুল লাগে যে সিগারেট খাচ্ছে বা অ্যালকোহল আর ক্লাবিং, তো এটাকে খুব কুল বলে আমরা মনে করি। তো ওই বাচ্চাগুলোকে আপনি কি বলতে চাইছেন? সেটা তোমরা নিজেরাও জানো আমি কি বলতে চাইছি। এগুলো অ্যাভয়েডই করা উচিত, বাট দেন অ্যাভয়েড করতে বললেও হয়তো তারা করবে না, বিকজ লাইক ইউ সেড ইটস কুল টু ডু অল দিস থিংস। বাট আমার যেটা সব তাদেরকে আমি একটা কথাই বলবো, লাইফে কিছু পিয়ার প্রেশারে করো না, ওকে? বন্ধুরা বলছে বলে কিছু করো না। তোমার মন যদি চায় তাহলে তুমি অনেক কিছু করতে পারো, বাট
নিজের মন থেকে যখন পড়বে তখন নিজের জন্য ঠিক ডিসিশনটাই নেবে, খারাপ জিনিস করবে না। আমরা যখনই কোনো খারাপ ডিসিশন নিই লাইফে 60 to 70% টাইম কিন্তু আমাদের বাইরের প্রেশারটা বেশি থাকে। সুতরাং নিজেকে এমন স্ট্রং করো যে বাইরের প্রেশারে যাতে তোমরা অ্যাফেক্টেড না হও, এইটাই আমি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওকে, নমস্কার।